রোজগারের মতো আজকে শ্রবণের ঘুম আগে ভেঙেছে। সোহা ওর বুকের সঙ্গে লেপ্টে ঘুমিয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খোপা খুলে এলোমেলো হয়ে গেছে। চুল থেকে শ্যাম্পু ঘ্রাণ ভেসে আসছে। শ্রবণ হাতের বন্ধন আরও শক্ত করে, সোহাকে আরও ভালোভাবে মিশিয়ে নেয় নিজের সঙ্গে। নড়ে চড়ে ওঠে সোহা, ঘুম হালকা হয়ে আসে। শ্রবণের বাহু বন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রবণ গম্ভীর স্বরে বলে, কি হয়েছে? চমকে ওঠে সোহা। শ্রবণ জেগে আছে, ও তো ভেবেছিল এখনো ঘুমিয়ে আছে। মিনমিন করে বলে, ছাড়ো, ওয়াশরুমে যাব। শ্রবণ ছেড়ে দেয়। সোহা দ্রুত উঠে যায় বিছানা ছেড়ে। শ্রবণ নিজেও সোহা থেকে উঠে বসে। এক ঘুমে রাত পার হয়ে গেছে। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের মেন লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা হাত মুখ মুছে মুখে ক্রিম লাগিয়ে চুল ব্রাশ করে বেঁধে নেয়। বিছানা গুছিয়ে জানালা খুলে দিয়ে রুম থেকে বের হয়। শ্রবণ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শের রুমে আসে। স্পর্শকে বিছানা না দেখে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজা লাগানো দেখে বুঝতে পারে স্পর্শ ওয়াশরুমে রয়েছে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এসে দাঁড়ায়। সোহা ফ্রিজ থেকে কি যেন বের করেছে। নাস্তা কি বানাবি? ভয় পেয়ে লাফিয়ে ওঠে সোহা। মুখ দিয়ে শব্দ বেরিয়ে এসেছে। ঘুরে দাঁড়িয়ে শ্রবণকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। শ্রবণ বিরক্তিতে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। বিরক্তি আর রাগ স্বরে বলে, ভয় পাওয়ার মতো কি বলেছি আমি? মাঝে মধ্যে এমন করিস যেন আমি ভূত তোরে ধরে খেতে এসেছি। এতক্ষণ তো কেউ ছিল না এখানে, তুমি হুট করে এসে কথা বলায় ভয় পেয়ে গেছি। এত ভয় কি খেয়ে আসে? কি যেন বলছিলে? নাস্তা কি বানাবি? কি খাবে? চুলায় কি? একটা সিদ্ধ ডিম দিয়েছি, অন্যটা কফির জন্য পানি। পানি গরম হয়নি? কফি বানিয়ে দে। সোহা কফি বানানোর জন্য মগে পানি ঢালতে ঢালতে বলে, কি খাবে বললে না তো? স্পর্শ কি খাবে? ওকে জিজ্ঞেস করে। সোহা ঘাড় ঘুরে শ্রবণের মুখের দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, তুমি জিজ্ঞেস করে আসো, তুই করে আয়। থাক, করতে হবে না। ভাইয়া তো স্যুপ খেতে পছন্দ করে, স্যুপ বানাই। তুমি স্যুপ খাবে? স্পর্শ কি কি পছন্দ করে তুই জানিস? হ্যাঁ, বাড়িতে যখন ছিলাম তখন তো দেখেছি ভাইয়া কি কি খেত আর কি কি খেত না। আমি কি কি পছন্দ করি সেটা জানিস? ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। কথা বলছিস না কেন? তুমি সিদ্ধ ডিম খেতে পছন্দ করো? শুধু ডিম খেয়ে থাকি আমি। না, গরুর মাংস বেশি পছন্দ করো। আর 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 বিরিয়ানি, নান, রুটি, ইলিশ মাছ ভাজি, আর আর মুসুর ডাল, করলা ভাজি, করলার জুস, স্যুপ, নুডল, চিংড়ি মাছ, আরও অনেক কিছু আছে। হ্যাঁ বলো, সবগুলোর নাম বলতে হবে? হ্যাঁ, কি মুসিবত! কোন দুঃখে বলতে গেলেও স্পর্শ খাবারের নাম জানে। কফির মগ এগিয়ে দিয়ে বলে, কফি খাও, তোতলাচ্ছিস কেন এভাবে? স্যুপ খাবে? শ্রবণ কফির মগে চুমুক দিয়ে বলে, কথা ঘুরাচ্ছিস কেন? সোহা কাঁদো কাঁদো ফেস বানিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে ভয় দেখানো কি হয়েছে? আর ও স্পর্শ তো ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে। শ্রবণ কি থেকেছে বাড়িতে? একসঙ্গে থাকছে তো মাত্র 1 মাস পেরিয়ে 1 সপ্তাহ। এরই মধ্যে পছন্দ সব খাবারের নাম কিভাবে জানলেন? শ্রবণ কি বলেছে ওকে স্যুপ বানা, তুমি খাবে? হ্যাঁ। সোহা চুলা থেকে ডিম নামিয়ে রেখে স্যুপ বানানোর প্রস্তুতি নেয়। শ্রবণের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খায় আর তাকিয়ে তাকিয়ে ওকে দেখা যায়। সোহা 3 জনের জন্য টেবিলে নাস্তা সাজায়। শ্রবণ একটা চেয়ারে টেনে বসতে বসতে গলা ছিঁড়ে স্পর্শের নাম ধরে ডাকে। স্পর্শ রুমের ভিতর থেকে সাড়া দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, নাস্তা করতে আসো? আসছি। স্পর্শ রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, বসো। হ্যাঁ। শ্রবণের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসে স্পর্শ। শ্রবণের পাশে চেয়ারে বসে সোহা খাওয়া শুরু করে। মাথা নাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নেয় স্পর্শ। পানি পান করে একটা ডিম হাতে নেয়। খেতে খেতে মুখ তুলে সামনে বসে থাকা শ্রবণ আর সোহার দিকে তাকায়। দুজনে মাথা নিচু করে খাচ্ছে। দুজনকে পাশাপাশি বেশ মানায়। স্পর্শ এখনো একটু আফসোস হয় না সোহাকে না পাওয়ার জন্য। ওর চেয়ে শ্রাবণের লাইফটা সোহাকে বেশি প্রয়োজন ছিল। অন্তত শ্রবণে একাকিত্বটা তো দূর হয়েছে।
যেভাবেই হোক আর যার কারণেই হোক নিঃসঙ্গ জীবনে কাউকে তো জায়গা দিয়েছে। পরিবার থাকতো তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখে একা থাকা যে কতটা কষ্ট সেটা খুব ভালো করেই বুঝতে পারছে স্পর্শ। শ্রবণের জায়গায় যদি ও থাকতো তাহলে এতগুলো বছর সারভাইভ করতে পারতো না। কবে শেষ হয়ে যেত তার ঠিক নেই। ওর বড় ভাই আসলে একজন অদ্ভুত কঠিন আর শক্ত হৃদয়ের মানুষ, নয়তো এভাবে বেঁচে থাকতে পারতো না। শ্রবণ মুখ তুলে তাকাতে স্পর্শ বাটির দিকে তাকিয়ে স্যুপ খাওয়া মনোযোগী হয়। জীবনে রান্নাঘরে উকি না দেওয়া কোন বোকা শোকা সোহাও রান্না শিখে গেছে হাজবেন্ডের জন্য। আনমনে মুচকি হাসে স্পর্শ। সোহাও ভালো আছে, ওর ভাইও ভালো আছে, সারা জীবন ভালো থাকুক দুজনে একে অপরের সঙ্গে। স্পর্শ খাওয়া শেষ করে ওষুধ খেয়ে সোফায় বসে বড় ভাইয়ের পাশে। রাতের জ্বর নেমে যাওয়ার পর এখনো আর আসেনি, না আসলেই ভালো। সোহা বেডরুমে চলে গেছে টেবিল গুছিয়ে রেখে। মাজেদা আন্টি দুদিন আসবে না, উনি গ্রামের বাড়িতে গিয়েছে। স্পর্শ, বলো ভাইয়া হোস্টেলে না থেকে বাড়ি ফিরে যাও। না ভাইয়া, পাগলামি করো না, আমার বাড়িতে যেতে ইচ্ছে করে না। সিয়াম তো বাড়িতেই আছে, দাদা ভাই আছে, ওদের সঙ্গে থাকবে, কথা বলবে। একা একা ওখানে কেন কষ্ট করে থাকবে? তুমিই তো থাকছো। শ্রবণ মুচকি হেসে বলে, আমার অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে, বরং এখন বেশি মানুষের সঙ্গে থাকতে পারি না আমি। তোমার তো একা থাকার অভ্যাস নেই, আমি যা বলছি শোনো, হোস্টেল থেকে বাড়িতে শিফট করে যাও। ভাইয়া বাড়িতে যাও, ওদের চেহারাও দেখতে ইচ্ছে করে না আমার, সবগুলো শয়তান কারখানা। তুমি ওজা হয়ে ফিরে যাও শয়তান তাড়ানোর জন্য। স্পর্শ শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে, বড় ভাইয়ের মুখের উপর বারবার না করতে পারছে না। ভাইয়া না গেলে হয় না? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করাও কিভাবে? হোস্টেলে যাবে, ব্যাগ প্যাক করবে, তারপর বাড়িতে চলে যাবে। ভাইয়া তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি মজা করি না, তাহলে করছি না। তুমি অসুস্থ হয়ে পড়ছিলে মেন্টাল প্রেশারের কারণে, এভাবে একা একা থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। স্পর্শ চুপ করে থাকে। শ্রবণ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। স্পর্শ ফর্সা চেহারা, মলিন শুকনো চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে, শুকিয়ে গেছে অনেক। এভাবে থাকলে এই ছেলে অল্প দিনই মরবে। রাতে যেই অবস্থায় এসেছিল সেই হিসেবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। একা একা হোস্টেলে থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে। 10টার পরপর ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে স্পর্শ। শ্রবণ তৈরি হচ্ছে বাইরে বের হওয়ার জন্য। সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শ্রবণকে বেরিয়ে যেতে দেখে পিছু ডেকে ওঠে। শ্রবণ ঘুরে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? আমার একটা জিনিস লাগবে। কি? সোহা চুপ করে থাকে। শ্রবণ ধমক দিয়ে বলে, কথা বলছিস না কেন? কি লাগবে? একটু দাঁড়াও। সোহা ফোন হাতে নিয়ে মেসেজ করে লিখে পাঠায় শ্রবণের ফোনে। মেসেজে লিখে দিয়েছি। শ্রবণ বিরক্ত নিয়ে সোহার দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে মেসেজ চেক করে। লেখাটা পরে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনের স্ক্রিনের দিকে। কিসের নাম এটা? এটা কি ফার্মেসিতে বা শপিং মলে পেয়ে যাবে। শ্রবণ ভুরু কুচকে তাকিয়ে থাকে। গুগল সার্চ দেয়, নামটা লিখে। যখন জানতে পারে সোয়া কী নিয়ে আসতে বলেছে তখন শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নাক মুখ কুচকে বলে, এই বালছাল আমি নিয়ে আসতে পারবো না, প্লিজ এনে দাও, লাগবে আমার। পারবো না আমি, প্লিজ পারবো না আমি, সর। উল্টো করে হাঁটা ধরে শ্রবণ। সোহা দ্রুত পায় এগিয়ে শ্রবণের হাত টেনে ধরে। শ্রবণ ঘুরে তাকাতে সোহা শুকনো ঢোক গিলে বলে, এমন করছো কেন? এনে দাও না। পারবো না আমি, অন্য কোনোভাবে চালিয়ে নে। কিভাবে কি করব? প্লিজ এনে দাও। বাড়িতে থেকে নিয়ে আসলি না কেন? বলেছিলাম না প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসতে, মনে ছিল না। প্লিজ এনে দাও। তুই চল আমার সঙ্গে, তুই নিয়ে আসবি। আমি? আগে কে এনে দিয়েছে? আম্মু। তুই চল, তুই নিয়ে আসবি, আমি শুধু সঙ্গে যাব। আমি কিনতে পারবো না এইসব। আমি এখন কিভাবে বাইরে যাব? ড্রেস নষ্ট হয়ে গেছে। শ্রবণ চরম বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এত ঝামেলা ভালো লাগে না। আগে একা ছিল, কত ভালো ছিল। কিসের জন্য বিয়ে করতে গেল? প্লিজ এনে দাও। এই বালের বিয়ে মানুষ করে? এক বইয়ের কত কিছু লাগে, এটা লাগবে ওটা লাগবে, আছে একটার পর একটা। আগেই তো ভালো ছিলাম, আর জীবনে বিয়ের নাম মুখে নেব না। তুমি কি আরও বিয়ে করতে চাও? আরও? তুই এক ডাইনির বাচ্চাকে জীবনে এনে জীবন তেনা তেনা। আর কোনো ঝামেলা চাই না আমার জীবনে। একটু থেমে আবার বলে, আজকে আমি এনে দিচ্ছি, এরপর থেকে তুই নিয়ে আসবি। এরপর আর একদিনও আমাকে বললে তোর মাথা ফাটিয়ে দেব, বান্দির বাচ্চা। সোয়া মাথা নাড়ায়। শ্রবণ দরজার দিকে তাকিয়ে যেতে যেতে বলে, বালের একটা বিয়ে করেছিলাম, ধ্যাত ভাল লাগে না, এখন এই বালছাল আনা লাগবে। নামটা যেন কি? বলতে বলতে ফোনের স্ক্রিনে তাকায়।
বিড়বিড় করে সোহাকে গালি দিতে দিতে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। 10 মিনিট হওয়ার আগেই শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। রুমে আসতে দেখে সোহা ওয়াশরুম থেকে বের হচ্ছে। রুম আর ওয়াশরুম করতে করতেই এই মেয়ের দিন যাবে বোধ হয় আজকে। শ্রবণের হাতের দিকে তাকিয়ে সোহার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেছে। অবাক হয়ে বলে, এগুলো? শ্রবণ সবগুলো সোহার হাতে ধরিয়ে দেয়। সোহা বলে, দোকানের সব নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আরও থাকলে সেগুলো নিয়ে আসতাম। আর একদিন এইসব বালছালের কথা আমাকে বললে তোর খবর আছে। তুমি এনে না দিলে কে এনে দেবে? যা লাগবে লিস্ট করবি, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই নিয়ে আসবি। সোহা বলে না কিছু। এতগুলো কেউ নিয়ে আসে? পুরো এক বস্তা। এগুলো দিয়েই তো এখন দোকান খুলে বসতে পারবে। শ্রবণ ধূপধাপ পা ফেলে রুমের বাইরে বেরিয়ে যায়। সোহা একটা প্যাকেট বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বড় বড় মানুষের বড় বড় কাজ কারবার। তুই প্যাকেট নিয়ে আসলেই হতো। ভালোই হয়েছে, আগামী 6-7 মাস অনায়াসে চলে যাবে। বাইরে বেরিয়ে গেলে 1 ঘন্টা পরে আবার ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ। বাইরে আজ মন ঠিকছে না, কেমন ছটফট করতে লাগছে। রুমে এসে চেঞ্জ করে নেয়। শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরে রান্নাঘরে আসে। কপালে কয়েকটা ভাঁজ ফেলে ফ্লোরে জুবুথুবু হয়ে বসে থাকে। সোহার দিকে তাকায়, এভাবে বসে আছে কেন? চুলার দিকে তাকিয়ে দেখে চুলার ওপর রান্না চাপানো। কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? চমকে ওঠে সোহা। মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা শ্রবণের দিকে তাকায়। শ্রবণ পুনরায় বলে, কি হয়েছে, এভাবে এখানে বসে আছিস কেন? ভয় পেয়েছিস? সোহা দুদিকে মাথা নাড়ায়। ভয় পায়নি। শ্রবণ ভালোভাবে খেয়াল করে দেখে সোহার হাত সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। এগিয়ে এসে পায়ের উপর ভর দিয়ে বসে সোহার সামনে। ভয় পাসনি? তাহলে কাঁপছিস কেন এভাবে? সোহা চুপ করে থাকে। শ্রবণের গলার স্বর এখন কিছুটা নরম। বল, কি হয়েছে? পেট ব্যথা করছে কেন? গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে? সোহা দুদিকে মাথা নাড়ায়। তাহলে কি হয়েছে? খুলে না বলে বুঝবো কিভাবে কি হয়েছে? কিছু বলতে না পেরে উঠে দাঁড়ায় সোহা। তীব্র ব্যথায় কোকিয়ে উঠে। থরথর করে কাঁপছে পুরো শরীর। ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখ দুটো পানিতে টলমল করছে। আবার তরকারি প্রায় হয়ে এসেছে। ঢাকনা তুলে নাড়া দিয়ে আবারও ঢেকে দেয়। শ্রবণ উঠে দাঁড়ায় ওর পাশে। কিছুটা কর্কশ গলায় বলে, এই কি হয়েছে তোর? ভালোভাবে জিজ্ঞেস করছি, ভাল লাগছে না। কানের নিচে দুটো দিয়ে মুখ থেকে কথা বের করতে হবে। সোহা বসে পড়ে আবার। শ্রবণ রেগে তাকিয়ে আছে ওর দিকে। জোরে ধমক দিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কি হয়েছে? পেট ব্যথা করছে? জিজ্ঞেস করছি না, পিরিয়ড হওয়ার কারণ ব্যথা করছে। কথাগুলো বলে আবার মুখ নামিয়ে নেয় সোহা। শ্রবণ তাকিয়ে রইল ওর দিকে। ওর মাথা থেকে তো বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। এভাবে ঠকঠক করে কাঁপছে আর কান্না করছে। সোহার সামনে বসে বলে, পেট ব্যথা নিয়ে রান্না করছিস কেন? রান্না না করলে দুপুরে কি খাবে? রুমে যা, রান্না শেষ হোক, আমি যেতে বলছি। যা, রান্না করতে হবে না। খাবে কি? অর্ডার দিয়ে দেব। সোহা বসা থেকে উঠে দাঁড়ায়। শ্রবণ তাকে দেখে ওকে। সোহার শরীর থরথর করে কাঁপছে। সামনের দিকে ঝুঁকে আছে কিছুটা। এসব কি করবি? ফ্রিজে তুলে রাখি, নয়তো নষ্ট হয়ে যাবে। শ্রবণ উঠে দাঁড়িয়ে নিজেই ফ্রিজে তুলে রাখে সব। সোহা চুলা বন্ধ করে দেয়। শ্রবণ ওর হাত ধরে বলে, আর কিচ্ছু হবে না, পরে করবি সব, চল এখন। হাঁটতে গিয়েও হাঁটতে পারছে না সোহা। ব্যথা কুকড়ে যাচ্ছে। ওর অবস্থা দেখে শ্রবণ ওকে পাশ খুলেও তুলে নেয়। হতচকিয়ে যায় সোহা। তাড়াহুড়ো করে বলে, কি করছো? শ্রবণ বলে না কিছু। রুমে এসে সোহাকে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সোহা তাকিয়ে থাকে ওর দিকে। কি ভাবছে বোঝার চেষ্টা করে। শ্রবণ ঘুরে দাঁড়িয়ে বলে, প্রত্যেকবার এমন ব্যথা করে? সোহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, অনেক আগে 2-3 বার এমন হয়েছে, আজকেও আবার হয়েছে। ঠিক হবে কি করলে? আম্মু কি যেন একটা ঔষধ এনে দিয়েছিল, নাম কি মনে নেই। কোন বাল মনে থাকে তোর? সোহা চুপ করে থাকে। ব্যথা জড়সড় হয়ে গুটিয়ে শুয়ে আছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি আমি, চুপচাপ শুয়ে থাক। শ্রবণ চলে যেতেই সোহা উপুর হয়ে শোয়া হাঁটু ভাঁজ করে। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। শ্রবণের ভয়ে চিনচিনে পেট ব্যথা নিয়ে রান্না করতে গিয়েছিল। রান্না করতে করতে ব্যথা বেড়ে সহ্য ক্ষমতা হারিয়ে গেছে। শ্রবণ ফিরে এসে খাবার না পেয়ে যদি ওকে ধরে উত্তম মাধ্যম দেয় সেই ভয়েই রান্না করতে গিয়েছিল। এই বদরাগী দয়া মায়াহীন ছেলের মনে তো আজ ওর জন্য একটু হলেও দয়া মায়া জন্মিয়েছে দেখা যায়। অল্প কিছুক্ষণ পরই শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। গ্লাসে পানি ঢেলে একটা ট্যাবলেট বের করে বিছানার পাশে দাঁড়িয়ে বলে, উঠে এটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে।
সোহা সোজা উঠে বসে, দ্রুত ট্যাবলেটটা খেয়ে আবার শুয়ে পড়ে। সোপান গ্লাসটা রেখে রুমে থেকে বের হতে হতে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষের জীবনে রাখা অনেক ঝামেলার প্যারা। পুরুষ মানুষ কেন বিয়ে করতে পাগল হয় বুঝি না। সন্ধ্যার পর চৌধুরী বাড়ি কলিং বেল বেজে ওঠে। মেয়েটা এগিয়ে এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্পর্শ বিরক্ত হয়ে বলে, ভিতরে যেতে দিবে নাকি? এভাবে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো? মেয়ের দ্রুত রাস্তা ছেড়ে দাঁড়ায়। স্পর্শের কাঁধে ব্যাগ আর দু হাতে দুটো সুটকেস নিয়ে ভিতরে প্রবেশ করে। তনিমা চৌধুরী সোফায় বসেছিলেন। ছেলেকে ফিরে আসতে দেখে খুশিতে ওনার চোখ দুটো চকচক করে ওঠে। দ্রুত সোফা ছেড়ে এগিয়ে আসেন ছেলের দিকে। ছেলেকে জড়িয়ে ধরার জন্য উদ্যত হতে স্পর্শ ভীষণ বিরক্ত নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, দূরে থাকবেন আমার কাছে থেকে, আদিক্ষেতা দেখাতে আসবেন না কেউ। তনিমা চৌধুরী ছেলেকে দেখেন যতটা না খুশি হয়েছিল, ছেলের কথা শুনে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। স্পর্শ না থেমে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে ছলছল নয়নে তাকিয়ে রইল তনিমা চৌধুরী। সিয়াম সিঁড়ি বেয়ে নিচে নামার সময় সোজা ভাইকে দেখে খুশি হয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, ভাইয়া তুমি ফিরে এসেছো, আমার অনেক পছন্দ হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছো। আসলাম ফিরে। তোমার শরীর কেমন এখন? জ্বর ঠিক হয়েছে? দাদা ভাই কোথায়? রুমেই আছে। একটা সুটকেস নিয়ে আয় আমার রুমে, চলো। করিডোরে আসতেই বাবার সঙ্গে দেখা হয় স্পর্শের। বাবাকে দেখেও না দেখার ভান ধরে নিজের রুমের দিকে আগায়। শামীম রেজা চৌধুরী ছেলেকে পিছু ডেকে এগিয়ে আসতে আসতে বলে, কেমন আছো আব্বু? স্পর্শ উত্তর দেয় না। দ্রুত পায়ে নিজের রুমের ভিতরে ঢুকে যায়। সিয়াম ভিতরে প্রবেশ করতে দরজা লাগিয়ে দেয় ভিতর থেকে। শামীম রেজা চৌধুরী বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। একদম বড় ভাইয়ের মতো হয়ে গেছে। উনি তো ভেবেছিলেন ওনার এই ছেলেটা ভদ্র, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বড় ছেলের মতোই অভদ্র হয়েছে। হোস্টেলে ভার্সিটিতে কতবার গিয়েছিল হিসেব নেই। স্পর্শ একবারও কথা বলেনি, বরং ইগনোর করেছে। সব সময় স্বভাব চরিত্র একদম বড় ভাইয়ের মতো হয়ে যাচ্ছে দিন দিন। এখন রাগের মাথায় বড় ভাইয়ের মতো গায়ে হাত না তুললেই হয়। নিচে নেমে আসতেই স্ত্রীকে দেখতে পান সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে। কাছে এগিয়ে এসে বলে, এভাবে সিঁড়ির দিকে কি দেখছো? স্পর্শর কথা বলছে তোমার সঙ্গে? তনিমা চৌধুরী চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। কম্পিত স্বরে বলে, কথা তো বলছে, তবে তবে কি? ওর কাছ থেকে দূরে থাকতে বলছে, আধিক্যতা দেখাতে নিষেধ করেছে। আমার ছেলেটা কেন এমন হয়ে গেল? সব তোমার বড় ছেলের দোষ। ওর জন্যই এত অশান্তি সৃষ্টি হয়েছে এই বাড়িতে। তোমার বড় ছেলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। ঝড়ে বেশে এলো কেসে। শ্রবণের কণ্ঠে হঠাৎ গান শুনে পুনরায় ফিরে তাকায় সোহা। শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রবণের কপাল ভুরু কুচকে যেতে দৃষ্টি সরিয়ে নেয় সোহা। এখনই লাগাবে এক ধমক। বাজখাই গলায় বলবে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আয়নের দিকে তাকিয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এসে দাঁড়ায় সোহার পিছনে। ওকে পেছনে দেখি সোহা গলা শুকিয়ে কাট। শ্রবণের চাউনি দেখি বুঝতে পারছেন কোন দিকে তাকিয়ে আছে। সোহা শ্রবণের কাছ থেকে দূরত্ব তৈরি করতেই শ্রবণের ডান হাতে সোহার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সঙ্গে ঠেকিয়ে দেয়। সোহা হাত থেকে হেয়ার ব্রাশ নিচে পড়ে যায়। চোখ জোড়া খিচে বন্ধ করে দু হাতে নিজের পরনে জামা খামচে ধরে। শ্রবণ আলগোছে মুখ ডুবায় সোহার ঘাড়ে। ছোট ছোট চুমু দিতে দিতে বাইট বসিয়ে দেয় একটা। সোহা ছটফটিয়ে ওঠে। ওর এতদিনে বুঝতে পেরে গেছে শ্রবণের দুর্বলতা কোথায়। ওর ঘাড় উন্মুক্ত দেখে শ্রবণ মুখ ডুবে দেয় সময় অসময়। কম করে হলো একটা বাইট দেবেই। শ্রবণ এখন নিজের নিয়ন্ত্রণে নেই, সেটা খুব ভালো করে বুঝতে পারছে সোহা। দিশেহারা শ্রবণ আরও উন্মাদ হয়ে ওঠে। আগে ওকে হুঁশে আনার জন্য সোহা আগের চেয়ে বেশি ছটফটিয়ে বলে, কি করছো? ছাড়ো। শ্রবণ ছাড়ে না। হাতের বাঁধন আরও গাঢ় করে। ঘাড়ে মুখ ঘষে নেশালো গলায় বলে, নো ছাড়াছাড়ি। সোহা নড়াচড়া আরও বাড়িয়ে দিয়ে শ্রবণের ঘাড় থেকে মুখ তুলে রাগী গলায় বলে, দেব না কানের নিচে একটা? কাজের সময় শুধু ডিস্টার্ব। চুপচাপ থাক, ডিস্টার্ব করবি না আমাকে। সোহা নড়াচড়া বন্ধ হয়ে যায়। ও কাজের সময় ডিস্টার্ব করছে নাকি? শ্রবণ ওর কাজের সময় ওকে এসে ডিস্টার্ব করছে? ও তো চুল ব্রাশ করছিল, তাহলে এখন কে আসতে বলেছে? শ্রবণ সোহাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। দু হাতে মুখ আলগে ধরে কাজল কালো আঁখি দেয়। দৃষ্টি স্থির করে। এলোমেলো খোলা চুলে কাজল কালো আঁখি যুগল শ্রবণকে আরও ঘোরের মধ্যে ডুবে দিচ্ছে।
নেশা জাতীয় কিছু খেলে কেমন নেশা হয় শ্রবণের জানা নেই, তবে সোহার কাছাকাছি আসলে শ্রবণ ঘোরের মধ্যে চলে যায়, নেশা ধরে যায়। চোখের দিক থেকে দৃষ্টি সরে উষ্ঠজোড়া দৃষ্টি স্থির করে। সোহার গোলাপি অধরজোড়া তিরতির করে কাঁপছে। সোহার গাল থেকে এক হাত চুলের ভাঁজে গলিয়ে দেয় শ্রবণ। সোহার মুখ নিজের দিকে টেনে এনে নিজের মুখ নামিয়ে নেয় সোহার মুখের দিকে, নিজের অধরজোড়া দিয়ে বন্দি করে সোহার অধরজোড়ায়। অনুভূতি জোয়ারে ভেসে সোহা দু হাত আঁকড়ে ধরে শ্রবণকে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় শ্রবণ। সোহা ভালোভাবে শ্বাস নেওয়ার আগে শ্রবণ ওকে নিজের সঙ্গে মিশে উঁচু করে ধরে বিছানায় চলে আসে।